বিলো 50 বিজেপি নেমে আসে। এই বিজেপি দল বা অন্য দলের বসন্তের কোকিল ইলেকশনের সময় আসে, বিজেপির দফা দফা বাংলার মানুষ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যদি কোনো কারণে টিকিট না হয়, আমাদের তো জীবন শেষ হয়ে যাচ্ছে না। আর যাই হোক, এই মিথ্যাচারের মধ্যে দিয়ে বাংলার মানুষকে বোকা বানানো যায় না। তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা জিরো টলারেন্সে বিশ্বাস করে। মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু হতে পারে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এই কথা আমি বলছি না, এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন। আজ আমাদের বিশেষ পর্বে আমার সঙ্গে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ইতিমধ্যে ভোট ঘোষণা হয়ে গেছে, রাজ্যে 2 দফায় ভোট, বাকি যে 4 রাজ্য রয়েছে সেখানে কিন্তু 1 দফা করে, পশ্চিমবঙ্গে 2 দফা করে। তাহলে কি পশ্চিমবঙ্গ অনেক বেশি স্পর্শকাতর? দেখুন, 2 দফা করুক, 8 দফা করুক, 10 দফা করুক, সেটা কিছু যায় আসে না। বিজেপির দফা দফা বাংলার মানুষ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আর এটা তো আগেও 8 দফা করেছিল, দেখলো সেই প্ল্যান বাতিল, এবার 2 দফা করলো। যাই করুক, 2 দফা করুক, 10 দফা করুক, আমাদের কাছে ওটা ফ্যাক্টর নয়। আমরা 2 দফা মানে আমাদের কাছে ভিক্টরি, এবং তৃণমূল কংগ্রেস দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গতবারের থেকেও বেশি আসন নিয়ে জিতে আসছে, আপনাদের সুনিশ্চিত করছে। কোথাও কি একটু কি ভেতরে চাপ অনুভব হচ্ছে একটু হলেও? দেখুন, ভোট তো দেবে মানুষ, এবং সেই মানুষগুলো ভোট দেবে যারা বিগত 5 বছর শুধুমাত্র নয়, এতগুলো বছর ধরে সরকারের বিভিন্ন প্রকল্পগুলো পেয়েছে, যারা এতদিন ধরে যারা সুনিশ্চয়তা পেয়েছে, যারা ভরসা পেয়েছে, এবং তারা বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা বলেন সেটা তো করেনি, তার থেকে বেশি করেন। এটা কিন্তু বিজেপি নয়, এটা নরেন্দ্র মোদী নয় যে মিথ্যাচার করবে, একটা ইলেকশনের আগে একরকম কথা বলবে, ইলেকশনের পরে একরকম। আজকেও ভারতবর্ষের মানুষ জানতে চায় যে 15 লক্ষ টাকা করে কোথায় গেল। বছরে 2 কোটি করে চাকরি, এতগুলো বছরে কত চাকরি, হিসাব করুন কত কোটি চাকরি, তার মধ্যে 2টো চাকরিও কেন কেউ পেল না। আজকেও প্রশ্ন করে যে মেহেঙ্গাই বলে যে কথা বলেছিলেন, সেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধিতে তিনি হ্রাস করবেন, কিন্তু সেটা কোথায় হ্রাস হলো? মানুষের অধিকারের লক্ষ্যে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস। আগামী দিনেও তারাই মানুষের সঙ্গে থাকবেন যারা মানুষকে পরিষেবা দেন। আর এই বিজেপি দল বা অন্য দলের বসন্তের কোকিল ইলেকশনের সময় আসে, চ্যাটার্ড ফ্লাইট করে বিভিন্ন সর্বভারতীয় নেতারা আসে, ডায়লগবাজি করে চলে যায়। বাংলার মানুষের সুখে দুঃখে ঝড় ঝাপটায় যদি কেউ থাকে, সেটা যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং তাদের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে থাকা প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মী। শোনা যাচ্ছে তৃণাঙ্কুর ভট্টাচার্য টিকিট পেতে চলেছে। যদি টিকিট আপনি পান, তাহলে কোন সিটে লড়বেন, বা টিকিট পাওয়ার খবরটা কতটা সত্য? দেখুন, আমি রাজ্য ছাত্রের সভাপতি, আমি আমার মতন করে এত বছর ধরে সংগঠন সাজিয়েছি, সংগঠন গুছিয়েছি, এবং সংগঠনই প্রধান জায়গা। এবার দল মনে করবে দল কাকে কোথায় দেবে, কাকে দেবে না। দেখুন, আমরা জানি, আমরা দায়িত্ব নিয়ে কাজ করি বা করার চেষ্টা করি, এবং আজ অব্দি আমাদের নামে দলের মধ্যে হোক দলের বাইরে হোক সেরকম কোনো অভিযোগ আসে। এবং আমরাও মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনটাকে সাজাচ্ছেন, আমাদের সঙ্গে ছাত্র যুবদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগটা অনেকটা বেশি, এবং তিনি এই সংগঠনটার প্রতি নিত্য নৈমিত্তিক খবরাখবর রাখেন। আমার যদি কোনো ঠিক ভুল হয় সেই সম্পর্কতেও তিনি কিন্তু আমাদেরকে ওয়ার্ন করেন বা নজরদারি করতে বলেন। আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি, আমরা সংগঠনের ছেলে, আমরা দল অনুগত, দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে পাথেয় করে এগোবো। যাই হবে আগামী দিনে নিশ্চিতভাবে দেখা যাবে। মানে একটা কই সম্ভাবনা রয়েছে টিকিট পাওয়ার? দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, যারা দলটাকে মন দিয়ে করে, আমরা বিশ্বাস করি তাদের প্রত্যেকের সুযোগ রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ নজর রাখেন, এবং তাদের পিছনে একটা সুন্দর ব্যাক অফিস রয়েছে, যারা প্রতি মুহূর্তে কারা কে কি করছে তার উপর কিন্তু নজরদারি রয়েছে। তো যদি আমি তার উপযুক্ত হই, এবং বিভিন্ন অনেকে আছে আবার উপযুক্ত, কিন্তু কোনো না কোনো খাপে তারা খাপ খাওয়াতে পারলো না, বা সেই খাপে তারা ঢুকলো না, বা তারা যোগ্যতা থাকা সত্ত্বেও তো অনেক সময় হয় যে হয়তো তাকে ইচ্ছা ছিল কিন্তু দেওয়া গেল না, কেন মাত্র 294টা সিট সারা বাংলার মধ্যে। আমি সময় বলবে, নিশ্চয়ই পলিটিক্যাল ছেলে অ্যাসপিরেন্ট আছে, অ্যাসপিরেশন আছে, কোনো না কোনো সময় নিশ্চিতভাবে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা, কিন্তু সেই সময়টা কখন সেটা সিদ্ধান্ত করবেন আমার যারা বিচারকরা রয়েছেন, এবং আমি বিশ্বাস করি তারা যেই সিদ্ধান্তটা নেবেন, নিশ্চিতভাবে যদি ক্যান্ডিডেট হই, তবে সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আসন আমি পাই সেখান থেকে লড়ে শুধু জিতে আসা নয়, 5টা বছর এমন কাজ করা যেখানে ভবিষ্যতে মানুষ আমাকেই চায়,
যে কোনো কেন্দ্র থেকেই হোক না কেন। আর যদি কোনো কারণে না হলো, আমরা ভাববো বেটার লাক নেক্সট টাইম, নিশ্চয়ই আরো পরিশ্রম করতে হবে এবং দলের অনুগত সৈনিক হিসেবে পরিশ্রম করে যাব। মুখ্যমন্ত্রী একদিকে বলেছেন তিনি চাকরি দেবেন, আমি এই প্রসঙ্গকে সামনে রেখে প্রশ্নটা রাখছি। তিনি বলেছেন যে বেকারত্ব দূর করবেন, চাকরি দেবেন। আজকে তাহলে যদি চাকরি থাকতো যুব সমাজের হাতে, তাহলে কি তারা লাইনে দাঁড়াতো? এটা কি কোথাও গিয়ে বাংলার বেকারত্বের ছবিটাকে নগ্ন করছে? কি বলবে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য? আপনাকে যদি আমি আগে একটা এই আমার কাপ, যেখানে আমি চা খাচ্ছি, আপনাকে জিজ্ঞেস করি যে দেখুন কাপটা ভর্তি না খালি, কেউ বলবে অর্ধেক ভর্তি, কেউ বলবে অর্ধেক খালি। আপনি যে কোনো জিনিসকে আপনি চাইলে বোথ সাইড দেখাতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথীটা কিন্তু বেকার ভাতা হিসেবে বলেননি। যুবসাথী মানে কিন্তু যারা আগামী দিনে চাকরি পাবে, বা যারা সেই শ্রেণীর মানুষ যারা হয়তো, আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা একটু বড় হয়ে গেছে, বাবার কাছে আর হাত পাততে পারছে না, কিন্তু তার চাকরি যাওয়ার জন্য যাতায়াত প্রয়োজন, তার নিজের ব্যক্তিগত খরচ সামলানোর জন্য একটা হাত খরচার প্রয়োজন, চাকরির ফর্ম ফিল আপ, সেই ফর্মটা কিনে ড্রপ করে আনার জন্য একটা খরচার প্রয়োজন। এই যুবসাথী তাদের কাছে একটা সাপোর্ট সিস্টেম, এবং সেই সাপোর্ট সিস্টেমটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম লিমিটের জন্য বলা হয়েছে, যাতে সেই সময় সে প্রস্তুতি নিক। তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। বলুন তো এটা কজন ভেবেছেন? এতগুলো রাজ্যে এতগুলো মুখ্যমন্ত্রী রয়েছেন, এতগুলো রাজ্যে এতগুলো সরকার রয়েছে, কে করেছে? আজকে বিজেপি দল সেই দল যারা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সব প্রকল্পগুলোকে গালাগাল দেন, আর পরের নির্বাচনে আসলে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে তা ডবল করবো। কিন্তু বাংলার মানুষ তাদেরকে বিশ্বাস করে না। কেন জানেন? তারা বাংলা এক কথা বলছে, আবার অন্য রাজ্যে গিয়ে আরেক কথা বলছে। তারা যদি সত্যিই তাদের ক্ষমতা থাকে যে তারা লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করেছিল, এখন বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা ডবল করে দেবো, তারা দিক, পাশের রাজ্যগুলো দিক না, অন্য রাজ্যে ক্ষমতায় আছে। এই মিথ্যাচার দিয়ে আর যাই হোক, এই মিথ্যাচারের মধ্যে দিয়ে বাংলার মানুষকে বোকা বানানো যায় না, কারণ বাংলার মানুষ যথেষ্ট পলিটিক্যাল এডুকেটেড, এবং বাংলার মানুষ পলিটিক্সটাকে যথেষ্ট বোঝে এবং খবরাখবর রাখে। আমি বিশ্বাস করি বাংলার মানুষ আগামী দিনেও সত্যের সঙ্গে থাকবে, এবং যেভাবে তারা এই সরকার তাদের পাশে থেকেছে, আগামী দিনেও তারা সরকারের পাশে থাকবে। আমাদের এই সাক্ষাৎকার পর্ব চলাকালীন আমরা যে তথ্যটা পেয়েছি যে বকেয়া ডিএ সেটা মিটিয়ে দেবে রাজ্য সরকার, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার সেটা করেননি। লাগাতার সরকারি কর্মচারীদের যে ধর্ণা, যে মিছিল, এগুলোর মুখোমুখি হয়েছে রাজ্য সরকার। তো কোথাও গিয়ে কি আপনারা শেষমেশ হার মানলেন? মানে প্রথম দিকে যে দিতে চাইছিল না, বা বারবার বলছিল যে কোষাগারে সেই পরিমাণ অর্থ নেই ডিএ মেটানোর, অবশেষে তো দিতে হচ্ছে, মানে ভোটের আগেই। মানে কেন এতদিন, কেন নয়? দেখুন, আবার একই কথা উত্তর দেবো যে কোনো বিষয়ে আপনি দুভাবে দেখাতে পারেন, পজিটিভ ভাবে, নেগেটিভ ভাবে। এতদিন তারা বলছিল কেন দিচ্ছে পারছে না, আর এখন তারা বলছে যে কেন দিল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন যথেষ্ট দক্ষ রাজনীতিবিদ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর। এই দুইয়ের সমন্বয় মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো জানেন যে টাকা না থাকলেও কিভাবে টাকা জোগাড় করতে হয়, এবং কিভাবে কখন কাজটা করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার 100% ডেডিকেশন নিয়ে বাংলাটাকে চালান। আর এইটা তো ঘটনা যে এই কেন্দ্রীয় সরকার বাংলার বিভিন্ন প্রাপ্য ন্যায্য টাকাগুলোকে তারা আটকে দিচ্ছে, বাংলার বরাদ্দগুলোকে রদ করে দিচ্ছে। বাংলার ট্যাক্সেস টাকা, যেটা বাংলা 100% প্রাপ্যের টাকা, বিভিন্ন খাতে প্রাপ্যের টাকা, এগুলো তারা দিচ্ছেন। স্বাভাবিকভাবে যদি না দেয় তবে তো অর্থের একটা সমস্যা হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে এত ভালো অ্যাডমিনিস্ট্রেটর, তিনি বিকল্প পদ্ধতির মধ্যে দিয়ে অর্থ সংস্থান করছেন। তার জন্য একটু সময় লাগতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেন। রাজ্যে চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, আরজি করের ঘটনা, কসবা ল কলেজ, এই যে লাগাতার যে এত অভিযোগ, এগুলো কি কোথাও গিয়ে 2026-এর বিধানসভা ভোটে রাজ্য সরকারকে কিছুটা হলেও কি পেছনে নিয়ে চলে যেতে পারে, বা ভোট বাক্সে কি প্রভাব পড়তে পারে? একজন ছাত্র পরিষদের প্রতিনিধি হিসেবে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার প্রথম প্রশ্নের উত্তরেই বলি, আপনি যে দুর্নীতিগুলো বলছেন তার মধ্যে একটা দুর্নীতি আজ অব্দি প্রমাণিত হয়। অভিযোগ তো আমি যে কোনো কারণে যা কিছু করতে পারি। এই যে কেন্দ্রীয় সরকার এতগুলো এজেন্সি এলো বাংলায় এসে, তারা শুটেড বুটেড হয়ে ঘুরে, বা মিডিয়া এত বড় করে ফলাও করলো যে এই যাচ্ছে দুর্নীতির তদন্তে, এই কমিটি তৈরি হলো, এই কমিটি তৈরি হলো, 100-র উপর 150-র উপর কমিটি তৈরি হয়েছে, তারা এসছেন, তদন্ত করেছেন। আপনি আমাকে জানান যে কোন
তদন্তে বলেছে যে এই সরকার দুর্নীতি করেছে। আপনি আমায় দেখান যে কোন জায়গায় তারা বলেছে যে হ্যাঁ এইখানে তাদের কোনো ভুল ধরা পড়েছে। হয়নি। কারণ আমরা মানুষকে দোষ দিতেই পারি, কাউকে বলতেই পারি চোর। চোর বলা মানে আর চোর হওয়ার মধ্যে ফারাক রয়েছে প্রথম। আর কসবা কাণ্ড থেকে শুরু করে যেসব বিষয় আপনি বললেন, আপনারা যদি নজর থাকেন তবে সেক্ষেত্রে এই সার্বিক সব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা জিরো টলারেন্সে বিশ্বাস করে। আজকে এতদিনের প্রধানমন্ত্রী হওয়ার পরও নরেন্দ্র মোদী কিন্তু প্রেস মিট করার বা প্রেসের সঙ্গে জবাবদিহি করার সাহস পান না। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, তার সঙ্গে আমাদের যারা যারা তার শিক্ষায় শিক্ষিত বলুন, তারা কিন্তু পরিষ্কার কথায় দিই, তারা কিন্তু প্রশ্ন উত্তর করায় না। আজকে কসবা কাণ্ডে আমি নিজে প্রমাণ করেছিলাম কাগজ দেখে যে লাস্ট কমিটিতে ম্যাঙ্গো আমাদের ছিল না, কিন্তু তবুও কোনোদিন সে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ ছিল এবং দল কিন্তু এটাকে তীব্রভাবে খণ্ডন করেছে এবং কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি করেছে। বাকি সব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দলের কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয়, দল হয় তাকে সাসপেন্ড করেছে, নয় তার বিরুদ্ধে কঠিন স্টেপ নিয়েছে, নয় প্রশাসনিক স্টেপ হয়েছে। দল কাউকে সেফগার্ড করেনি। আপনি তৃণমূল কংগ্রেসের বাইরে বাকি দলগুলোর মধ্যে দেখান যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শুধুমাত্র নয় যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, যে কোন দল কি করেছে। এই বিজেপি দলের কথা বলছেন, এদের তো বিভিন্ন নেতা মন্ত্রীরা সাবান কাণ্ড থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জড়িত। তারা কি করেছে? এই শুভেন্দুবাবু একসময় তাদের ওয়েবসাইটে জল করতো, তারপর টাকা নেওয়ার অভিযোগ। এখন শুভেন্দুবাবু তারা জয়েন করার পর থেকে ওয়েবসাইট থেকে ভিডিও উঠে গেল। আজকে এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা বাংলার মানুষ বোঝেন, বাংলার মানুষ জানেন এবং বাংলার মানুষ বিশ্বাস করেন বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সংবিধান রক্ষা করার জন্য যদি কেউ লড়াই করে থাকেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আপনি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি এবং আমরা দেখছি যে বিগত বেশ কিছু সময় ধরে তৃণমূল কিন্তু যথেষ্ট টেকসাভি। তো এই বছর এই যে নির্বাচনে আপনাদের এই যারা ডিজিটাল যোদ্ধারা রয়েছেন, আপনাদের কি দায়িত্ব দিয়েছে দল, যদি একটু জানতেন। দেখুন, মানে দুটো ডিফারেন্ট থিং। ডিজিটাল যোদ্ধা একরকম ভাবে তারা বাংলার সংস্কৃতি রক্ষা করার জন্য, বাংলার ঐতিহ্যকে রক্ষা করার জন্য লড়াই করছে। ঠিক তেমন আমরা যারা আছি তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দলের প্রচারগুলো করার চেষ্টা করি। কারণ আমার কাছে বিজেপির মতন তো পেড আইডি সেল নেই। বিজেপির মতন সারা রাজ্য কেন সারা দেশ দিয়ে তারা ন্যারেটিভ না হবে সেটা নেই। কিন্তু তারপরেও দেখা যায় আজকে যখন কোনো টুইটার ট্রেন্ড হয়, এই গতকালের টুইটার ট্রেন্ড, আজকে প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলায়, আজকে প্রধানমন্ত্রীর বিজেপি টুইটার ট্রেন্ড পরে বয়কট বিজেপি টুইটার ট্রেন্ড আছে। এটা শুধুমাত্র তো আমরা করছি তা নয়, আজকে আপামর বাংলা বলছে যে বয়কট বিজেপি। আজকে সেই জন্য তাদের আজকে এই অবস্থা। আজকে প্রধানমন্ত্রী আসার পরও, আজকে বিজেপির পেড আইডি সেল থাকার পরও আজকে সেই বিজেপির পেড আইডি সেল হেরে যাচ্ছে ডিজিটাল যোদ্ধাদের কাছে, শুধুমাত্র নয় বাংলার আপামর মানুষের কাছে। কারণ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এই ট্রেন করানো সম্ভবপর নয়। এই গতকালের কথা বলছি। 1 নম্বরে দেখুন বয়কট বিজেপি, 2 নম্বরে বিজেপির কি ছিল তা আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা পরিষ্কার যে বাংলার মানুষ বিজেপিকে রিজেক্ট করছে এবং আমরা যারা সোশ্যাল মিডিয়া দলের কর্মী সমর্থকরা আছে তারা নিশ্চিতভাবে দলের কাজগুলোকে প্রচার করা, দলের বক্তব্যগুলোকে মানুষের কাছে জানানোই আমাদের প্রধান কাজ, সেটা আমরা নিশ্চিতভাবে করব। কেন্দ্র সরকার বারে বারে বাংলার যে সরকার, যে প্রশাসন, তার বিরুদ্ধে অভিযোগ তোলে যে কেন্দ্রের যে টাকা, সেই টাকা বাংলায় আসার পর সেটা কোনোভাবে গায়েব হয়ে যায়, সেটা দুর্নীতিতে যুক্ত হয়ে যায়। সেটাকে প্রমাণ করতে হবে। হয়তো এতগুলো ধরনের অভিযোগ ওঠে। অভিযোগ যে যার সঙ্গে যা ইচ্ছা করতে পারে, আমি আপনার সঙ্গে যা ইচ্ছা অভিযোগ করতে পারি, কিন্তু অভিযোগ করা মানেই তো সেটা সত্যি নয়। আপনারা তারা যা বলছেন সেটাকে তাদের প্রমাণ করতে হবে। আমরা তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে এই যা যা কিছু তারা বলছেন, এতগুলো কমিশন তৈরি হবে, কমিশনের রিপোর্ট কোথায় তারা তৃণমূল কংগ্রেস বা কোনো জায়গায় কোনো আমাদের পরিচালিত কোনো বোর্ডকে তারা প্রমাণ করতে পেরেছে? আমি আবারও বলছি, মিথ্যাচার দিয়ে সাময়িক ভাবা যায়, কিন্তু মিথ্যাচার দিয়ে যুদ্ধ জয় করা যায়। তৃণাঙ্কুর ভট্টাচার্য, আপনার কাছে প্রশ্ন রাখবো। এরকম শোনা যায় যে আপনাদের দলের মধ্যে এক পক্ষ অভিষেকপন্থী এবং অন্য পক্ষ মমতাপন্থী। আমার সঙ্গে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ নেতৃত্ব থেকে অনেকটা বেশি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার কাছ সঙ্গে আমার ডে টু ডে যোগাযোগ করা সম্ভবপর নয়। আর আমরা
অনেক পরের জেনারেশন, আমরা তার কাছে রেগুলার যেতে পারবো, এই ধর নাম অঞ্চলে দিদির সঙ্গে কমিউনিকেশন হলো, তাহলে তো রেগুলার কমিউনিকেট করা সম্ভবপর নয়। সেই তুলনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংগঠনিকভাবে ছাত্র যুবদের মনিটর করেন, তো সেই ক্ষেত্রে আমার স্বাভাবিকভাবে আমার বা আমাদের তার সঙ্গে যোগাযোগটা বেশি। এবং তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠী বা লবি আছে বলে মনে করি না। আমি আগেও কোনো ইন্টারভিউতে বলেছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জুড়িদারি হচ্ছে সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি ক্রিজে ব্যাট করার মতো, এবং তারা যেইভাবে এত সুন্দরভাবে ইনিংস ওপেন করছেন, শুধুমাত্র নয় ম্যাচটা জিতিয়ে আসছেন, আর কোনো ব্যাটসম্যানকে ব্যাট করতে নেওয়ার দরকারই পড়ছে না। আমার ব্যক্তিগত স্তরে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু হতে পারে না, কিন্তু এটাও ঘটনা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি যোগ্য উত্তরসূরি কেউ হন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাটাকে শুধুমাত্র ধরে নয়, আজকে যেভাবে পলিটিক্সটা বদলাচ্ছে, সেই পলিটিক্স বদলানোর সঙ্গে সঙ্গে পলিটিক্সটাকে পরের লেভেলে নিয়ে যাওয়া। আজকে এই যে আপনি একটু আগে প্রশ্ন করলেন ডিজিটাল এবং বিভিন্ন দিক, এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে, তার বয়সটা অনেক কম এবং সে ইয়ং লিডার, এবং আমি দায়িত্ব নিব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন সর্বভারতীয় স্তরে কতজন এলিজিবল লিডার আছে আমি ডাউটফুল। অনেকে তো বলছেন যে আজ যদি বিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতো এবং এসআই একটা পশ্চিমবঙ্গের মতন পরিচালনা হতো, তাই বিজেপির এরকম ক্লিন সুইপ হতো না। দেখুন, যোগ্যতা কথা বলে, এবং রাজনীতির ক্ষেত্রে তো বটেই, সব ক্ষেত্রেই বিশেষত রাজনীতিতে আপনার যদি মানুষের সঙ্গে যোগাযোগ না থাকে, আপনি যদি আর্থের সেবায় নিজেকে নিয়োজিত করতে না পারেন, আপনি যদি মানুষের জন্য কাজ করতে না পারেন, এবং আপনার যদি সার্বিক যোগ্যতা না থাকে, এবং আপনাকে উপর থেকে টপ টু বটম যদি মানুষ আপনাকে রেসপেক্ট না করে, তবে পলিটিক্সে স্ট্যান্ড করা যায় না। এবং দায়িত্ব সহকারে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছে, নিজের যেভাবে গ্রুম করেছেন বা নিজেকে যেভাবে তিনি তার বিচার শক্তি, তার বিশ্লেষণ ক্ষমতা যেই পর্যায়ে আছে, আপনি যারা দেখেননি তারা দূর থেকে অনেক কথা বলতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি হয়তো সর্বভারতীয় স্তরে বিভিন্ন নেতাদের দেখিনি, কিন্তু যদ্দূর আমি দেখেছি, যদ্দূর আমার পলিটিক্যাল স্টাডি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অল্প কয়েক বছরের মধ্যে এই সকল ইউথ আইকনকে ছাড়িয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে আগামী দিনে 1 নম্বর ইউথ ফেস হবে। আপনার কথাগুলো শুনে আমার জাস্ট এই প্রশ্নটাই এলো যে আপনি আগামীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান? দেখুন, এটা আগামীতে কথা, আপনি আগামী মানে কবে বলছেন তারও ব্যাপার। আপনি যদি আজকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন আমি মুখ্যমন্ত্রী হব না, কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এই কথা আমি বলছি না, এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন। আপনি যদি পরবর্তী পর্যায়ে বলেন, বাংলার মানুষ বিচার করবে যে কে মুখ্যমন্ত্রী হবে, এবং এই কথাটা নিশ্চিত যতটা আমি উপলব্ধি করতে পারি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসভাজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেগাসিকে কন্টিনিউ করা, তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়া, সার্বিক স্তরের বিভিন্ন স্তরের নেতা থেকে কর্মী এবং সকলের কাছে হৃদয় জয় করে নেওয়ার ক্ষমতা নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর 5 জনের থেকে অনেকটা বেশি। আমার একদম শেষ প্রশ্ন, বাংলায় এই যে 2026-এর নির্বাচন, এই নির্বাচনের শুরু থেকে এসআইআর কে কেন্দ্র করে একটা গোটা পর্ব জুড়ে বিতর্ক, এবং এই যে একটা বিশাল বড় সংখ্যা যারা এখনো বিচারাধীন, যারা নাগরিকত্ব পাবে কি পাবে না সেই নিয়ে একটা সংশয়, সেখানে বিরোধীরা বারবার বলেছে যে এসআইআর হবে তার কারণ পশ্চিম বাংলা থেকে বাংলাদেশি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী এদেরকে বের করতে হবে। তো এই যে এসআইআর পর্বের পর আপনারা কি সেই উত্তরটা খোঁজার চেষ্টা করেছেন, কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা, কারা অনুপ্রবেশকারী? এটা তো দায়িত্ব আপনাদের আরো বেশি, আপনারা যারা মিডিয়ারা আছেন এই প্রশ্ন তারা আরো বেশি করে করতে পারবেন, কারণ প্রথম দিক থেকে আমার সঙ্গে তো সুযোগ নেই যে অধিকারী বাবু বা মজুমদার বাবু বা ঘোষ বাবুদের গিয়ে জিজ্ঞেস করেন, সেটা সমীচীন হবে না। এমনিতেই তো তারা বলছেন এই মারবো, এই বোম মারবো, আবার আমাদের কালকে আমাদের সম্মানীয় শশী বাজার বাড়িতে অ্যাটাক করেছেন, এই তো তাদের কালচার। আজকে আপনি তাদেরকে গিয়ে প্রশ্ন করুন যে লিস্টের মধ্যে কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা, কাদের কথা এতদিন ধরে বলেছে। আজকে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে, নির্বাচন কমিশনের কিছু মানুষকে ব্যবহার করে, তারা যেভাবে বাংলার নির্বাচনকে জেতার জন্য মানে নোংরা মতে নেমেছে, বাংলার মানুষ এটা ধিক্কার জানাচ্ছে। আমি শুধু দায়িত্ব সহকারে আপনাদেরকে বলছি, যত দিন যাবে আপনারা বুঝতে পারবেন যে বাংলার সৃষ্টি সংস্কৃতি নিয়ে খেলার ফলাফল কি। বাঙালিকে এত দুর্বল ভাববেন না, এই বাংলা স্বাধীনতার সংগ্রামে লড়াই করা বাংলা। এই বাংলায় প্রচুর মানুষ স্বাধীনতার জন্য যে রক্ত দিয়েছে, এই বাংলাকে জেতা নয়
দখল করার যে চক্রান্ত আপনারা করছেন তার জবাব আগামী নির্বাচনে পাবেন। বিলো 50 বিজেপি নেমে আসবে, লিখে রাখুন আমার শব্দ, বিলো 50 বিজেপি নেমে আসবে। 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার ভবিষ্যৎ কোন পথে এগোবে, বিরোধীদের ভূমিকা কেমন থাকবে, সমস্ত কিছু নিয়ে আজ আমাদের সঙ্গে খোলামেলা আড্ডায় তৃণাঙ্কুর ভট্টাচার্য। শুনলাম তার কথা। আপনার মূল্যবান গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।